আচ্ছা, জন্ম হচ্ছে 1936 লেখকের। লেখকের ছোটবেলাটা কেটেছে হলো ওই ছোটনাগপুরের অঞ্চলে, এবং সেটা কেটেছে বলেই তিনি পালামৌ জাতীয় রচনাগুলো তিনি লিখতে পেরেছিলেন। ঠিক আছে, একটা সময় তিনি আচ্ছা, এক্ষেত্রে বলবো যে তোমার কি বলে, মিত্তির বাড়ি, তারপর পায়রা, এই লেখাগুলো তিনি লিখেছিলেন। তিনি বেশ কিছু তার যে কয়েকটা জীবনী গ্রন্থ আছে, যার মধ্যে একটি হচ্ছে গিরিশচন্দ্রের শ্রীরাম কৃষ্ণ। তিনি শুধুমাত্রই যে তোমার রাম একে রানী রাসমণিকে নিয়ে লিখেছেন এমনটা নয়, তিনি লিখেছেন হচ্ছে গিরিশচন্দ্রকে নিয়ে, গিরিশচন্দ্রের শ্রীরাম কৃষ্ণ, অর্থাৎ গিরিশচন্দ্রের কাছে শ্রীরাম কৃষ্ণ কেমন ছিল সেই বিষয়ে তিনি লিখেছেন। আরেকটা হলো শ্রী শ্রী রামকৃষ্ণ চরণ কমল। ঠিক আছে, শ্রী শ্রী রামকৃষ্ণ চরণ কমল, এটা তোমাদের নোটের মধ্যে আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, এবারে আসি এই গল্পটার মধ্যে। আচ্ছা, এই লেখক যিনি সাংবাদিক ছিলেন পেশায়, এবং দেখা যায় যে তিনি সরকারি চাকরি করতেন, ফলে বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হতো। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি দেশ পত্রিকার একজন সহকারী সম্পাদক ছিলেন পরবর্তীকালে। দেশ পত্রিকা, আনন্দ পাবলিশার্স থেকে যে দেশ পত্রিকা, বিখ্যাত দেশ পত্রিকা বেরোয়, তার তিনি কি ছিলেন, একজন সহকারী সম্পাদক হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। আচ্ছা, এবারে আসি মূল গল্পে। মূল যে গল্পটা রানী রাসমণির, এখানে দেখা যাচ্ছে যেহেতু এটা একটা, আগেই বললাম যে একটা জীবনী স্বরূপ, তো লেখকের এখানে আমরা ফার্স্টে যেটা দেখবো যে রানী রাসমণির জন্ম কবে। ফার্স্ট লাইনে দেখে নাও, দাগ দাও প্রত্যেকটা লাইন, তোমাদের এটা আমি দিয়েও দিয়েছি। রানী রাসমণির জন্ম 1200 বঙ্গাব্দ, 11ই আশ্বিন বুধবার সকালে হালি শহরের মাহিষ্য বংশে। দেখো প্রত্যেকটা লাইনে প্রশ্ন। ঠিক আছে, পিতা কি নামে পরিচিত ছিল, পিতা পেশায় কি ছিল, হারু ঘরামির মেয়ে রাসমণি, আর মায়ের নাম ছিল রামপ্রিয়া। ঠিক আছে, রানী দেখতে খুব সুন্দর ছিল বলে, সুন্দরী ছিল বলে, তার গায়ের রং খুব ফর্সা ছিল বলে, সেই জন্য তার নাম হয় রানী, তার ডাক নাম আর কি। পরে সেটা রাসমণি হয়েছিল। এখানে রানী রাসমণিকে আরেকটি ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তোমার কি বলে, যেটা হচ্ছে তোমার তুলনা করা হয়েছে, সেটা হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাই। এবং তাদের দুজনের চরিত্রের মূল বৈশিষ্ট্যই হচ্ছে দুজনেই ইংরেজদের বিরুদ্ধে, ইংরেজ শাসকের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ঠিক আছে, তাহলে প্রথম প্যারাতে রানী রাসমণি কবে, কোথায়, কখন জন্মগ্রহণ করেন, তার বাবা এবং মায়ের নাম কি, তার বাবা পেশাতে কি ছিলেন, সেই জায়গাটা কিভাবে তার নামকরণ হয়েছিল, এবং তার চরিত্রের সঙ্গে কোন ঐতিহাসিক চরিত্রের তুলনা করা হয়েছে। তাহলে ফার্স্ট প্যারাটা এইভাবে গেল। সেকেন্ড প্যারাতে হচ্ছে যে তার পিতা, যাকে, তার পিতার পুরো নাম ছিল হরে কৃষ্ণ। ঠিক আছে, এবার পুরো নাম আমরা এতক্ষণ তার পিতার মোটামুটি যে নামটা পরিচিত ছিল সেই নামটা সম্পর্কে জানছিলাম, যে হারু ঘরামি। হারু হচ্ছে ডাক নাম, তার পুরো নাম হচ্ছে হরে কৃষ্ণ। তিনি সামান্য লেখাপড়া জানতেন। আচ্ছা, রানী রাসমণিকে বাড়িতেই কি পড়ানো হয়েছিল, রামায়ণ, মহাভারত, পুরাণ, এইগুলো ছোটতেই পড়ানো হয়েছিল। এখানে দেখো, এখানে সেভাবে আর গুরুত্বপূর্ণ তেমন কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, মহাভারতের ভাগবতের শ্রীকৃষ্ণ, রামায়ণের রাম, লক্ষ্মণ, সীতা সবাই আছেন, চিরকাল থাকবেন। ঠিক সেইভাবে রাসমণিরও কিন্তু একটা জায়গা আছে। আচ্ছা, তাদের পরিবার কি কি বিশ্বাসী ছিল, তারা বৈষ্ণব পরিবার ছিল। ঠিক আছে, মানে তারা বৈষ্ণব ধর্ম তারা পালন করত বা বৈষ্ণব মতে চলতো। ঠিক আছে, গলায় তুলসীর মালা, নাকে তিলক, বৈষ্ণবদের যা হয়। আচ্ছা, রাসমণির মা খুব কম বয়সে মারা যান। তিনি কত বছর বয়সে রাসমণির মারা গিয়েছিলেন এবং কি কারণে মারা গিয়েছিলেন, এই দুটোই এখানে দেওয়া আছে। তাহলে এই প্যারাতে মূল যেটা পড়ার, সেটা হলো বৈষ্ণব পরিবার ছিল তাদের,
বৈষ্ণব পরিবারের মূল বৈশিষ্ট্য কি হতে পারে সেটা, যে গলায় তুলসীর মালা আর নাকে তিলক। আর একটা হচ্ছে যে রাসমণির মা রামপ্রিয়া, যিনি বেশি দিন বাঁচেননি। এই রাসমণি মাত্র 7 বছরে পা দিয়ে দেখলেন তার মানে মা নেই, মা হারা। মাত্র 8 দিনের জ্বরে রামপ্রিয়া মারা গেল। আচ্ছা, এটা গেল। এবারে হচ্ছে এই সময় কলকাতা থেকে সেই সময় অনেক বড় লোকই তাদের গ্রামে আসতো। ঠিক আছে, রাসমণির বয়স তখন 11। কলকাতায় যারা বড় লোক ছিল সেই সময়কার, যারা নামকরা মানুষজন ছিল, তাদের নামগুলো দেখো। জোড়াসাঁকো মানে আমরা জানি ঠাকুর পরিবারের কথা বলা হয়েছে। অন্যদিকে জানবাজার, জানবাজার বিখ্যাত, যেখানে রানী রাসমণির বিবাহ হয় যে পরিবারে। মাঝখানে ছিল মানিকতলা। এই জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে প্রিন্স দ্বারকানাথ, প্রিন্স দ্বারকানাথ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা, তাই তো, বাবার বাবা। মানিকতলায় রাজা রামমোহন, সংস্কৃত কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শিমুলিয়ার দত্ত বংশ, পরবর্তীতে যেখানে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন, এনাদের কথা বলা হয়েছে। তাহলে সেই সময় কলকাতা শহরে যারা খুব নামকরা ব্যক্তিত্বরা ছিলেন, সেই সেই তারা কারা, সেই লাইনগুলোতে দাগ দাও। এবার এই এই ইতিমধ্যেই কিন্তু কি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি কারা চলে এসেছে, ইংরেজরা। ইংরেজরা বাংলায় শিক্ষা বিস্তারের ব্যাপারে এক প্রকার উদ্যোগী হয়ে পড়েছে। ডেভিড হেয়ার, আলেকজান্ডার ডাফ, যারা খ্রিস্ট ধর্মের প্রচারে উদ্যোগী এইখানে, মানে অর্থাৎ তারা ইংরাজি শিক্ষার বিস্তার ঘটাতে চাইছেন। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে দেবেন্দ্রনাথ বড় হচ্ছেন। দেবেন্দ্রনাথ মানে বুঝতেই পারছো, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। ব্রাহ্ম সমাজ এক প্রকার তোমার কি বলে মানে শুরু হচ্ছে এই একটা সময়, এই রকম একটা সময় আমরা মানে মোটামুটি গল্পের প্রেক্ষাপটটা কোন জায়গায় সেটাই দেখানো হচ্ছে এখানে। ব্রাহ্ম সমাজ, যেখানে আমরা কেশবচন্দ্র সেন এদের কথা জানতে পারি, যারা ব্রাহ্ম সমাজে নেতৃত্ব দিয়েছিলেন, দেবেন্দ্রনাথ ঠাকুর, তাদের কথা বলা হচ্ছে। এবারে আসা যাক এই প্যারাতে, যেখানে আমরা দেখছি কলকাতার যানবাজার। যানবাজার বলতে রানী রাসমণির শ্বশুর বাড়ির কথা বলা হয়েছে। ঠিক আছে, যানবাজার কোথায় অবস্থিত? ফ্রি স্কুল স্ট্রিট আর নিউ মার্কেট তারই পাশে। ঠিক আছে, ফ্রি স্কুল স্ট্রিট আর নিউ মার্কেট এই জায়গাতে অবস্থিত। আচ্ছা, অর্থাৎ যানবাজার হচ্ছে এমন একটা মাঝখানে অবস্থিত, যার একদিকে গেলে ওই কেশিদাস, আর ঠিক অপোজিটে যেটা, যেখানে আমরা দেখতে পাই যে যেটা বলছে ওরা ফ্রি স্কুল স্ট্রিট, নিউ মার্কেট, আর তোমার কি বলে ওই লাইনে আর কি। ঠিক আছে, ওটাকে ঠিক তার মাঝখানে অবস্থিত। ওকে। আচ্ছা, যানবাজারে যিনি ধনী বাঙালি অর্থাৎ প্রীতিরাম দাস, এই প্রীতিরাম দাস ছিলেন এক কথায় রানী রাসমণির শ্বশুর মশাই, যিনি ছিলেন গরিব, হয়েছেন ধন কুবের। কেউ করে দিতে পারে না, নিজেকে হতে হয়, এটাই হচ্ছে জগতের নিয়ম। অর্থাৎ তিনি কিন্তু জীবনে নিজের প্রচেষ্টায় খেটে এই জায়গাটা তিনি কিন্তু তৈরি করেছিলেন। নিজের প্রচেষ্টায় খেটে তিনি এই জায়গাটা কিন্তু তৈরি করেছিলেন। আচ্ছা, তাহলে ওনার শ্বশুর মশাইয়ের নামটা দেখলে। এবার ওনার শ্বশুর মশাই পলাশির যুদ্ধের 4 বছর আগে জন্ম তার। তাহলে পলাশির যুদ্ধ কবে হয়েছে? 1757, 1757 এই সময়টাতে। তার আগে 1753-তে তার জন্ম একটি দরিদ্র পরিবারে। তিনি বাংলা ভাষা, গণিত এগুলো শিখেছেন। প্রীতিরামের বয়স 14। তার দুটি ভাই ছিল, রামতনু এবং কালীপ্রসাদ। দেখা গেল যে 14 বছর বয়সেই প্রীতিরাম, তার পিতা এবং মাতা এই সময় দুজনেই মারা গেল। পিতা এবং মাতা দুজনেই কিন্তু এই সময় মারা গেল। ঠিক আছে, আচ্ছা, এবারে হলো যে পিতা মাতা তো দুজনেই এই সময় মারা গেল, ফলে তিনি তার দুই ভাই, দুই ভাইয়ের নাম গুরুত্বপূর্ণ, রামতনু আর কালীপ্রসাদ। তাহলে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় যেখানে আমরা দেখছি যে রানী রাসমণির শ্বশুর মশাইয়ের নাম পড়তে হবে, তার দুই ভাইয়ের নাম পড়তে হবে, আহ
তারা কত বছর বয়সে তাদের বাবা মা হারায় সেটা পড়তে হবে, এবং তিনি কি দুটি ভাষা শিখেছিলেন, একটা বাংলা ভাষা এবং গণিত, মূলত এইটাই তিনি শিখেছিলেন। ঠিক আছে, এবার এই সময় জানবাজারে যে আসল জমিদার অর্থাৎ মান্না বাবু যিনি হচ্ছেন আবার এই প্রীতিরামের শ্বশুর মশাই, ঠিক আছে, সেই পরিবারের গৃহিণী প্রীতিরামের এক পিসি, মানে এক কথায় বলতে পারি ওইখানে ওই যে মান্না বাবু ছিলেন সেই পরিবারের গৃহিণী, প্রীতিরামের এক পিসি। প্রীতিরাম তার দুই ভাইকে নিয়ে সেখানে গিয়ে আশ্রয় নিল। ধীরে ধীরে প্রীতিরাম কি করলো, এই সময় চতুর্দিকে প্রীতিরাম কি করলো না ইংরাজি শিখে নিল। ফোর্ট উইলিয়াম দুর্গের সঙ্গে তার একটা সম্পর্ক তৈরি হলো, মানে কাজকর্ম করতো আর কি, ওই বাড়ির দেখাশোনা করতো সবকিছু, ইংরেজদের সৈন্যদেরকে মাল সরবরাহ করা, এইসব করতে গিয়ে ইংরেজদের একটা খারাপ ভালো নজরে পড়ে গেল এই প্রীতিরাম। সাথে সাথে তার কি বলবো তার ভাগ্যটাও বদল হতে শুরু করলো। সেই ইংরেজদের সঙ্গে টাকা পয়সা লেনদেন করলো, ব্যবসা অনেকগুলো টাকা জোগাড় করে সে কি করলো, একরকম ব্যবসাই করলো। 1777 যখন সে কলকাতায় ফিরে এলেন তখন তার বয়স 24, যুবক প্রীতিরাম, খুবই বিত্তশালী। সেই সময় মান্না পরিবারের যুগল মান্নার 11 বছরের মেয়ের সঙ্গে তার বিবাহ হলো, যেটা বলছিলাম। যৌতুক হিসেবে জানবাজারের বাড়ি পেলেন, 16 বিঘা জমি পেলেন। তাহলে যৌতুক হিসেবে এই মান্না বাবু তাকে কি করলেন, জানবাজারের বাড়িটা দিলেন, মানে তখনকার দিনে দেওয়া হতো, জানো তোমরা, তখন তো পণ প্রথার এক প্রকার ব্যবস্থা ছিল, তো সেখান থেকেই বলা হচ্ছে আর কি, ঠিক আছে। পণ প্রথার একরকম ব্যবস্থা ছিল সেই সময়, সেটার কথাই বলা হচ্ছে। আচ্ছা, তখন তার বয়স 24 এবং যুবক প্রীতিরাম এক প্রকার, যথেষ্ট বিত্তশালী। যাই হোক, এবার এই সময় প্রীতিরামের বিবাহ হয়, তার দুটি পুত্র হয়। দুটো পুত্রের নাম কি কি এবং দুটো পুত্র কত কত সালে হয়েছিল, 1779, 1783, এগুলো কিন্তু দাগ দাও যেগুলো বলছি। তাহলে প্রীতিরামের দুই ভাই তারা কোথায় এসে উঠলো, কোন পরিবারে, কোথায় কতটা জমি পেয়েছিল বিবাহের পণ প্রথা যেটা আমরা বললাম, যাই হোক যৌতুক হিসাবে, সেটা হচ্ছে এখানে পণ প্রথা শব্দটা খারাপ দেখায়, এই জন্য যৌতুক শব্দটা দেওয়া হয়েছে। তখন প্রীতিরামের স্ত্রীর বয়স কত ছিল, কয়েকখানা বাড়ি এবং 16 বিঘা জমি। 1779-তে প্রথম পুত্র হরচন্দ্র এবং 1783-তে দ্বিতীয় পুত্র রাজচন্দ্র হলো। আচ্ছা, এবারে দেখো 1700 এই প্রীতিরাম কিসের ব্যবসা করতো, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানির ব্যবসা শুরু করলেন। 1787 সালে বার্ন কোম্পানির মুৎসুদ্দি হলেন। মুৎসুদ্দি দেখো একটা আরবি শব্দ, এটা এই কোশ্চেনটা আসতে পারে কিন্তু। মুৎসুদ্দি আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে প্রধান বা প্রতিনিধি, যার বাংলা অর্থ হলো প্রধান বা প্রতিনিধি, ঠিক আছে। 1800 সাল প্রীতিরাম দেওয়ান শিবরাম সান্যালের সহায়তায় 19,000 টাকায় মকিমপুর পরগনাটি কিনে নিলেন। তাহলে মুৎসুদ্দি শব্দের অর্থ কি, এটা কি জাতীয় শব্দ, এটা গেল। তারপরে তিনি কি কিনলেন, কার সহায়তায় কিনলেন, ছোট ভাইকে সেখানে তিনি নায়েব নিযুক্ত করলেন। সেখানে অনেক বাঁশ একসঙ্গে বেঁধে নদীতে ভাসিয়ে আনা হতো, একে চলিত ভাষায় বলা হতো বাঁশের মার। আর বংশ ব্যবসায়ী প্রীতিগত ব্যবসাগত উপাধি লাভ করলেন মার, এই কারণে। ওই জন্য বলা হতো মার বংশ, ঠিক আছে ওদেরকে। আর ওদের লবণের মানে নুনের আড়ত ছিল বেলেঘাটায়, এটা ওদের একটা অন্যতম ব্যবসা ছিল। দেখো তাহলে অনাথ প্রীতিরাম কি হলো, সেই সময় 1 নম্বরের বড় লোক তৈরি হলো, মানে সারা কলকাতা শহরের মধ্যে তিনি হলেন 1 নম্বর বড় লোক, ভেবে দেখো। প্রীতিরাম আচ্ছা, বড় ছেলে হরচন্দ্র এত সুখ এত প্রাচুর্য ভোগ করতে পারলেন না, তিনি মারা গেলেন তার নিঃসন্তান স্ত্রীকে রেখে দিয়ে।
এবার দেখা গেল রাজচন্দ্রের বিবাহ হলো, কিন্তু রাজচন্দ্রের পর পর স্ত্রীদের বিয়োগ, মানে স্ত্রী মারা যাচ্ছে। তো এই অবস্থায় দেখা গেল যে প্রীতিরাম রাজচন্দ্রের আবার বিবাহ দেবেন, পাত্রীর খোঁজ করছেন। এমন অবস্থাতে, এবং রাজচন্দ্র ছিল অত্যন্ত শিক্ষিত সংযত, মানে খুবই ভালো মানুষ, তিনি নৌকা করে ত্রিবেণীতে গঙ্গা স্নান করতে যান। আর এইরকমই এক নৌকা ভ্রমণের সময় হুগলির ত্রিবেণীতে, সেখান থেকে দূরে কোনার ঘাটে সুন্দরী এক মেয়েকে, মানে এই হচ্ছে রানী রাসমণি যাকে দেখতে পেলেন, গঙ্গা তো। যানবাজারে ফিরে এসে তার ভালো লাগার কথা পরিজনদেরকে জানালেন, ফলে ঘটকের দ্বারা কি হলো, বিবাহ অনুসন্ধান শুরু হলো, বিয়ের। দেখা গেল যে কন্যাটির পিতাকে খুঁজে পাওয়া গেল এবং প্রীতিরাম তার পুত্রের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠালেন। তো হরে কৃষ্ণ যা হয়, সে তো একেবারে আকাশের চাঁদ হাতে পেল, এত বড় লোক তোমার কি বলে ছেলের সঙ্গে বিবাহ, একেবারে কলকাতার সেরা ধনী বংশে মেয়ের বিবাহ দেবে, এটাই। আচ্ছা, এবারে কত সালে বিবাহ হলো? 1804। 1804, যেখানে আমরা দেখছি রাজচন্দ্রের সঙ্গে রানী রাসমণির বিবাহ হয়। সালগুলো মেনশন করছি, সালগুলো তুলে তুলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঊনবিংশ শতাব্দী, রানী রাসমণি। রানী রাসমণির প্রীতিরাম জীবদ্দশায় রাজচন্দ্র এবং রানী রাসমণির দুটি সন্তান হয়েছিল। প্রীতিরাম মানে শ্বশুর মশাই বেঁচে থাকতে রাজচন্দ্র এবং রানী রাসমণির দুটি সন্তান ছিল, প্রথম দুজন পদ্মমণি এবং কুমারী। তারপর প্রীতিরাম যানবাজারের তোমার কি বলে ওই আবাস নির্মাণের কাজ শুরু করলেন এবং প্রীতিরাম তারপরে মারা গেলেন, ঠিক আছে। এই সময় স্থাবর অস্থাবর মিলিয়ে সেই সময় তাদের সম্পত্তির পরিমাণ ছিল 6.5 লক্ষ টাকা, সেই সময় দাঁড়িয়ে, ঠিক আছে, যা এখনকার দিনে প্রায় কয়েকশো কোটির সমান। ওকে, এই যে এই লাইনগুলো। আচ্ছা, এখানে দেখো, ইংল্যান্ডে কলভিন কাউই এ কোম্পানিকে এজেন্ট নিযুক্ত করে তিনি এদেশ থেকে তসরের চাদর, মৃগনাভি, আফিং, নীল প্রভৃতি বিলেতে রপ্তানি করতে লাগলেন। তাহলে তাদের যে ব্যবসা, এই সময় রাজচন্দ্র হাল ধরলেন। এবং রাজচন্দ্র ব্যবসায় কি কি করতেন? ওদের তো এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা ছিল। কোন কোম্পানি? কলভিন কাউই। এই কোম্পানিকে কি করলেন? তসরের চাদর, নীল, আফিং, মৃগনাভি, এগুলোর কিন্তু ব্যবসা মানে করতে শুরু করলেন, ঠিক আছে। আচ্ছা, যেমন এখানে বলেছে যে নিলামে 25,000 টাকার আফিং কিনে সেটাকে মানে ওদের তো প্রচুর টাকা ছিল, যে ধরো ব্যবসা করতে পারতো না বা কোনো কারণে ধরো লস লস হয়ে গেছে তার, তাহলে সে কি করতো, ওরা সেটাকে নিলামে তুলতো এবং সেটাকে কিনে নিত, এবং কিনে নিয়ে ওরা সেটাকে প্রচুর চড়া দামে বিক্রি করতো, এবং এটাতেই ওদের লাভ হতো, এটাই স্বাভাবিক। অন্তত তোমার কি বলে ব্যবসা করতে গেলে তো এটাই করতে হবে। আচ্ছা, মৃগনাভি হলো এক ধরনের পারফিউম, যেটাকে আমরা সুগন্ধি বলি। মৃগনাভি যেটা হরিণের থেকে পাওয়া যায়, ঠিক আছে। এটা গেল। ক্রমশ তাদের ধন আরো বাড়তে লাগলো, মানে তাদের সম্পত্তির পরিমাণ বাড়তে লাগলো, এবং এই বিষয়ে তাকে যোগ্য সহায়তা করতেন রানী রাসমণি। এই সময় রানী রাসমণি তার তৃতীয় কন্যা এলো, কে? করুণাময়ী। এবং এই সময় তার প্রথম যে কন্যা, তখন তো অনেক ছোট বয়সে বিবাহ হয়ে যেত, বড় মেয়ে পদ্মমণি যে ছিল তার বিবাহ দিয়ে দিলেন। 1819-এ রানী রাসমণির একটি পুত্র সন্তান হলো, কিন্তু সে মৃত। 4 বছর পরে তাদের আবার কনিষ্ঠ কন্যা জগদম্বা। তার কারণ তখনকার দিনে বিশ্বাস করা হতো যে পুত্র না হলে তাহলে আগামীতে এত বড় সম্পত্তি দেখভাল কে করবে, ঠিক আছে, মেয়েদের তো সেইভাবে কোনো অধিকার ছিল না তখন। তো এই কারণ দেখা গেল যে তার পুত্র সন্তান হয়েছিল, কিন্তু সে ছিল মৃত। ইতিমধ্যে তার তৃতীয় যে কন্যা করুণাময়ী 1831-এ মারা গেলেন। তার কারণ এখানে অনেকগুলো ঘটনা রয়েছে। 1831-এ তার তৃতীয় কন্যা, এখানে তার তৃতীয় কন্যার সঙ্গে আমরা দেখি অন্যজনের একজন বিবাহ ঠিক হয়েছিল,
কিন্তু ওরা ছোট বংশ ছিল বলে ওদের টাকা থাকতে পারে প্রচুর পরিমাণে, এই যে মার বংশ, কিন্তু অ্যাকচুয়ালি যাতে ওরা নিচু জাত ছিল, তাই জন্য ব্রাহ্মণ শ্রেণী বা অনেকেই খুব একটা পছন্দ করতো। যাই হোক, এইসবে তাদের ওই মেয়ের তৃতীয় বিয়েটা, মানে তৃতীয় কন্যার প্রথম বিয়ে একটা ভেঙে যায়, এবং তারপরে দেখা যায় যে বিয়ে হয়নি, বিয়েটা ভেঙে গিয়েছিল, এবং তারপরে স্বামী মথুরা মোহন বিশ্বাস তাকে তার সঙ্গে বিয়ে দেওয়া হয়, এবং দেখা যায় যে তাদের একটা পুত্র হয় ভূপাল চন্দ্র। এবং ইতিমধ্যে যখন তৃতীয় কন্যা মারা গেল, তখন এই মথুরা মোহনের সঙ্গে তিনি তার চতুর্থ কন্যা বা শেষ কন্যা, ছোট কন্যার বিবাহ দিয়েছিলেন। ঠিক আছে, এবং এই সময় থেকেই দেখা যাচ্ছে মথুরা মোহন যবে থেকে এই বাড়িতে এসেছে, তিনি ওই রাজচন্দ্রের সঙ্গে এই ব্যবসায়, এবং খুব সৎ ছিলেন মানুষটা, এবং পরবর্তীতে রানী রাসমণির সমস্ত কাজে মথুরা মোহনই তাকে সাহায্য করে। ঠিক আছে, প্রথমে তার স্বামীকে এবং পরে রাসমণিকে। দেখা গেল তাহলে মথুরা মোহনের বিয়ে হলো, এই যে দেখো 1833 সালে রাজচন্দ্র তার কনিষ্ঠ কন্যা জগদম্বার সঙ্গে বিয়ে দিলেন। এই সময় থেকে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ রানী রাসমণির পরিবারে তার আগমন হচ্ছে। রাজচন্দ্রের জীবনের যদি সব থেকে বড় কাজ হয়, আজকে যেটাকে আমরা প্রিন্সেপ ঘাট বলি বা বাবু ঘাট বলি, তিনি বাবু ছিলেন, অ্যাকচুয়ালি তার নাম থেকেই কিন্তু এই বাবু ঘাটের উৎপত্তি। ঠিক আছে, অনেক ছোট ছোট ঘটনা আছে, ইংরেজরা সেই সময় রানী রাসমণির সঙ্গে পেরে ওঠেনি, এবং পরবর্তীতে তিনি তার স্বামীর নামাঙ্কিত এই যে বাবুঘাট, যেখানে ইংরেজদেরকে তিনি ভিড়তেও দেননি, তিনি এমন ভাবে ইংরেজদের এগেনস্টে তিনি দাঁড়িয়েছিলেন। ঠিক আছে, স্ত্রীর অনুরোধে তিনি গঙ্গায় এই ঘাট নির্মাণ করে দেন, যেটা বাবুঘাট নামে পরিচিত। এরপরে তিনি আরো বেশ কিছু কাজ করেন, বেলেঘাটার খাল খনন করেন, যেগুলো সবই শোনা যায় যে রানী রাসমণির অনুরোধেই করেছিলেন। ভালো মানুষ ছিলেন খুবই। নিমতলার পুরনো ঘাট, আচ্ছা, তারপরে আহিরি টোলার ঘাট, এইগুলি ঘাটগুলো তিনি নির্মাণ করে দিয়েছিলেন। হিন্দু কলেজে তিনি সাহায্য করেছিলেন, বিভিন্ন জনহিত কর করেছিলেন, যার ফলে তাকে বাবু উপাধি দেওয়া হয়, এবং কোম্পানি 1833 সালে রাজচন্দ্রকে রায় উপাধি দিয়েছিল। সেই সময় ইংরেজরা উপাধি দিত, যারা ইংরেজদের খুব কাছের মানুষ ছিল তাদেরকেও দিত, অথবা যারা খুব ভালো কাজ করতো, রায় বাহাদুর বলা হতো না, সেই জিনিসটা। তাহলে 1833 সালে রাজচন্দ্রকে রায় উপাধি দেওয়া হয়। তারপরে দেখা গেল যে 1836 সালে এই মানুষটি মারা গেল, অর্থাৎ রাজচন্দ্র মারা গেল মাত্র 53 বছর বয়সে। আর এই সময় কামারপুকুরে এলেন গদাধর চট্টোপাধ্যায়, শ্রীরামকৃষ্ণ তার জন্ম হলো। এই সময় থেকে হাল ধরলেন ব্যবসার, আর তো কেউ নেই, তাদের তো কোনো পুত্র সন্তান ছিল না, তো রানী রাসমণিকেই হাল ধরতে হলো। সেই সময় দাঁড়িয়ে তিনি স্বামীর পারলৌকিক শ্রাদ্ধে, অর্থাৎ স্বামীর যে শ্রাদ্ধ হয়েছিল সেখানে খরচ করলেন 55,000 টাকা। ভেবে দেখো সেই সময়, অর্থাৎ এই 1836 থেকে সেই অর্থে শুরু হলো রানী রাসমণির হাতে এক প্রকার কর্তৃত্ব। অনেক দুষ্টু জমিদার ছিল, কারণ কেউ তো আর মেয়েদের শাসনে থাকবো সেই মুহূর্তে কেউ ভাবতেই পারে না। আজও তোমার সেইভাবে কোনো গুরুত্ব দেওয়া হয় না, তখন তো আরোই দেওয়া হতো না। ঠিক আছে, আহ যাই হোক, একদিকে দুষ্ট জমিদারদের অভাব নেই, ফলে এই যে চোর ডাকাত দস্যু ইংরেজ নীলকররা রয়েছে, সকলে মানে এক প্রকার রানীর এগেনস্টে পড়ে গেল, কিন্তু এই সবাইকে তোমার কি বলে বিপন্ন বাংলাকে বিপন্ন, মানে নারীদের অবস্থা সেই সময়, একদিকে তোমার বাল্য বিবাহ, ছোটদের বিবাহ দিয়ে দিচ্ছে, সতীদাহ প্রথা সবে মাত্র তোমার কি বলে উচ্ছেদ করলে, ওই সতীদাহ প্রথাতেও তিনি কিন্তু রাজা রামমোহন রায়কে অনেকভাবে সাহায্য করেছিলেন। ঠিক আছে, বিষয়টা তো এত সহজ ছিল না ব্রাহ্মণদের এগেনস্টে গিয়ে করাটা, ওরা খুব দুষ্টু ছিল। তা এক সময় রাজচন্দ্র তার বন্ধু প্রিন্স দ্বারকানাথকে অনেক টাকা ধার দিয়েছিলেন, এবং দ্বারকানাথ কিন্তু সেই টাকা ধার শোধ করতে পারেননি। দ্বারকানাথ রানীমার কাছে এসেছেন, নানা কথার পর বললেন তোমার এখন একজন ম্যানেজারের প্রয়োজন। তো সেই সময় রানীমা অর্থাৎ রানী রাসমণি তখন মথুরা মোহনের মাধ্যমেই দ্বারকানাথের সঙ্গে কথা আদান প্রদান করছেন।
তো সেই সময় দেখা গেল যে দ্বারকানাথ তো তার কাছ থেকে 2 লক্ষ টাকা ধার নিয়েছিল তার স্বামীর কাছে, সেটা তো দিতে পারেনি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা। তো রানী রাসমণি এইভাবে স্পষ্টভাবে সেই সময় কোনো একজন বলিষ্ঠ পুরুষ, মানে সমাজের যিনি বেশ নামকরা, দ্বারকানাথ তার উপর বলেছিলেন যে সে তো খুব ভালো কথা, তবে আমি এখনো জানতে পারিনি যে আমার স্বামীর কার কার কাছে কত টাকা পাওনা আছে। তবে আমার স্বামী আপনাকে যে 2 লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন, সেই টাকাটা যদি আপনি আমাকে এখন ফেরত দিতেন, তবে আমার বেশ বিশেষ উপকার। এই কথাটা ঠিক আছে। তখনই দ্বারকানাথ বুঝেছিলেন যে এই মানে মহিলা খুব একটা কিন্তু সুবিধার নয়, ঠিক আছে। তার স্পষ্ট বক্তা, সে খুবই সাহসী। তার ফলে দ্বারকানাথ খুব বিব্রত হয়েছিলেন এক প্রকার, এবং সেই সময় যেহেতু তার পক্ষে খুব একটা সম্ভব ছিল না ওই 2 লক্ষ টাকা দেওয়াটা, ফলে তিনি কি করলেন, তার যে রংপুর এবং দিনাজপুর, যেটা বর্তমানে বাংলাদেশে অবস্থিত, সেই জায়গাটা কিন্তু লিখে দিলেন রানী রাসমণির নামে। এবং এই পরগনা থেকে তার বার্ষিক আয় ছিল 36,000 টাকা। ভেবে দেখো, শুধু এই দুটো পরগনা থেকেই আয় ছিল বার্ষিক 36,000 টাকা, বার্ষিক, বছর। দ্বারকানাথ বারবার এই সময় ব্যবসায় মার খাচ্ছেন। তিনি রানীমার কাছে বারবার ম্যানেজার হওয়ারও চেষ্টা করেছিলেন, তবে রাসমণি কিন্তু তার জামাতা মথুরা মোহনের উপরেই তার যথেষ্ট বিশ্বাস ছিল, ঠিক আছে। এবং তিনি কোনো দিন মথুরা মোহনকে কিন্তু তিনি কখনোই, মানে তার সেজ জামাইকে তিনি সব থেকে বেশি বিশ্বাস করতেন। এর মধ্যে রানীমার জমিদারির আরেকটি তালুক ছিল জগন্নাথপুর। তাহলে তার তালুকগুলো যে যে জায়গায় তার জমিদারি ছিল সেই জায়গাগুলো দেখো, রংপুর, দিনাজপুর, মকিমপুর, এবার দেখো জগন্নাথপুর, নামগুলো বললাম, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে রাখো পেন্সিল দিয়ে। তারপর দেখো নড়াইল, নড়াইলের জমিদারের নাম কি? রামরতন রায়। খুবই বদমাস, যে মানুষ হত্যা পর্যন্ত করেছে। রানী প্রচন্ড প্রতাপের কাছে তাকেও হার স্বীকার করতে হয়েছিল। তিনি যে তাদের মানে প্রজাদের কথা বলছে, তিনি যে প্রজাদের মা, তার আদেশে মহাবীর নামে এক সর্দারের নেতৃত্বে একদল লাঠিয়াল এলো জগন্নাথপুরে প্রজাদের রক্ষায়। এই মহাবীর মথুর বাবুর খুব প্রিয় লাঠিয়াল ছিলেন, খুবই খুবই মানে ভালো লাঠিয়াল এক কথায়, ঠিক আছে। পরবর্তীকালে মহাবীরকে এই জায়গায় রামরতনের লোকেরা হত্যা করে, যার ফলে রানী খুবই কষ্ট পেয়েছিলেন। এবং শুধু তাই নয়, মার মানে এই যে প্রীতিরামের যে বংশ আর কি, এই বাড়ির একটা মানে অন্যতম কি বলবো, তখনকার দিনে যারা লেঠেল ছিল তারা খুব বিশ্বস্ত ছিল। যে কোনো মানুষ যারা অনেক দিন ধরে যার করে জমিদারদের, সে তো বিশ্বস্তই হয়। তো এই মহাবীর তার লেঠেল, নামটা মনে রাখবে, খুবই বিশ্বস্ত ছিলেন, যার হত্যার ফলে তোমার রানী রাসমণি ভীষণ কষ্ট পেয়েছিলেন। এবং হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে লাঠিয়াল, পাইক এদেরকে বাঁচলেন। নেতৃত্বে ছিলেন জগন্নাথপুরের নায়েব। ওদিকে জমিদার রামরতন রায় এক প্রকার দাঙ্গা বাঁধিয়ে দেবেন এটা ভাবলেন। রানীমার নেতৃত্বে আর দাঙ্গা হলো না, প্রচুর মানুষেরই প্রাণ বাঁচলো। রানী রাসমণি সেইভাবেই, কিন্তু তিনি কিন্তু খুব বেশি লেখাপড়া জানতেন এমনটা না, লেখাপড়া জানতেনই না। তোমাদের কাছে তো কিছুই নয়, ঠিক আছে, এখনকার মতো তো কিছুই নয়, কিন্তু তার দক্ষ নেতৃত্ব সেই সময় সেই পরিবারের তোমার কি বলে একটা ব্যবসা চালানো তো মুখের কথা নয়, এখানে তো প্রফিটের ব্যাপার ছিল। এবং অবশ্যই তাকে সাহায্য করেছিল তার সেজ জামাই, সেটা না থাকলেও হয়তো তিনি পারতেন না, তবে তিনি যথেষ্ট সাহসী ছিলেন এবং দেখতেন নিজে সবকিছু। এমন নয় যে তিনি তোমার কি বলে সবকিছুই অন্যের উপর নির্ভর করে বসে আছেন। এবার দেখো মকিমপুর, যেটা বলছিলাম, মকিমপুরের সেই সময় একজন নীলকর সাহেব ছিলেন, অত্যাচারী ডোনাল্ড। এই ডোনাল্ডকেও তিনি জব্দ করেছিলেন। এই ঘটনাটা নামটা মনে রাখবে, ডোনাল্ড। তিনি একজন অত্যাচারী নীলকর সাহেব ছিলেন। বাংলায় নীল বিদ্রোহ সূচনা হয়, যেটা বাংলার রানী রাসমণি এক প্রকার সূচনা করেছিলেন। ওরা কিন্তু ওদের নীলের ব্যবসা ছিল, কিন্তু যখন দেখলো যে ইংরেজরা এই নীলকে কেন্দ্র করে
কোনো বাজে কাজ করছে তখন তিনি ইংরেজদের বিরুদ্ধে গিয়েছিলেন। আর ইংরেজরাও কিন্তু এই রানীকে কখনো ঘাটাবার খুব একটা তোমার কি বলে সাহস পায়নি। আর রানীর এগেনস্টে ছিল রাজা রাধাকান্ত দেব বাহাদুর। ইনি হচ্ছেন তোমার শোভাবাজারের রাজবাড়ির লোক, ঠিক আছে। এটা গেল। এই জায়গাটা দেখো গুরুত্বপূর্ণ, যেখানে গঙ্গার ঘাটে দেখছে যে জাহাজ চলাচল করছে এবং ইংরেজরা জোর করে এক প্রকার কি করলো তোমার কি বলে এখানে জাহাজকে দিয়ে দিয়েছে, কারণ ওরা বলছে গঙ্গা নাকি আমরা নির্ধারিত কর দিয়ে গঙ্গা জমা নিয়েছি, অর্থাৎ এই পথ আমাদের, এটা বলছে ইংরেজরা। তখন রানী কি করবে, তখন রানী বলছে গঙ্গা জমা নেওয়ার ইচ্ছা আমার আদৌ নেই, আমি শুধু গরিব জেলেদের মুখছে এটি জমা নিয়ে কোনো কর ছাড়াই তাদের মাছ ধরতে নিতাম। সরকার যদি আগের মতো কর ছাড়াই আবার জেলেদের মাছ ধরতে দেয় তাহলে আমি পথ খুলে দিতে রাজি আছি, ঠিক আছে। অকাট্য যুক্তি ছিল, রানীমা এই কথাই বলেছিলেন। প্যাচে পড়ে সরকার জলকর তুলে নিতে বাধ্য হয়েছিলেন এবং লিজের তার পুরো টাকা ফিরিয়ে দিলেন রানীমা। পরবর্তীকালে জেলেরা কর মুক্ত হলেন এবং তারা স্বাধীনভাবে মাছ চাষ করতে শুরু করলেন। আচ্ছা, এখানে সকলের মুখে যে গানটি আছে, ধন্য রানী রাসমণি রমণীর মণি, বাংলায় ভালো যশ রাখিলে আপনি, যশ মানে যে বিখ্যাত নাম, দিনের দুঃখ মানে গরিবের দুঃখ দেখে কাঁদিলে আপনি, দিয়ে ঘরের টাকা পরের জন্য বাঁচালে প্রাণ, যে যশ রাখিলে তুমি হইয়ে রমণী, ঘরে ঘরে তোমার নাম গাইল দিবস রজনী, ঠিক আছে। এই সময় প্রথমবার সাত মহলা বাড়িতে খুব ঘটা সহকারে দুর্গাপুজো করলেন, ঠিক আছে। দুর্গাপুজো অনেক সময় তারা যেহেতু নিচু ঘরের ছিলেন বলে মানতে চাইনি অনেকে, কিন্তু তিনি করলেন দুর্গাপুজো। এবং এক সময় দেখা যাচ্ছে যে কোনো এক সাহেবের নাকি তোমার কি বলে ওই যখন জানবাজারের পুজো মানে ওখানে হচ্ছে, কোনো এক সাহেবের ঘুম ভেঙে গিয়েছিল তাতে, মানে যেমন নবপত্রিকা স্নান করাতে যায় দুর্গা পুজোতে, মানে গণেশের তোমার কলা গাছ কলা বউ স্নান করাতে যায় তো সপ্তমীর দিনে, তো তখন তো আর এখনকার মতো প্রথমা থেকে শুরু হতো না, সপ্তমী অষ্টমী নবমী দশমীতেই শেষ, এইভাবেই পুজো। তো যাই হোক, 4 দিনই পুজো। দেখা গেল যে যেখানে অপমানিত সাহেব রানী রাসমণির বিরুদ্ধে মামলা করলেন এই সময়, তো রানীমাও উকিল পেশ করলেন, যা হয় তিনি তাতে আর রানীর সঙ্গে এঁটে উঠতে ওরা পারেনি। এই সময় অবশ্য সরকারি আদেশ অমান্য করার অপরাধে তার 50 টাকা জরিমানা হয়েছিল। এই লাইনটা ইংরেজরা তার একটা প্রবাদ ব্যবহার করেছিলেন, টিট ফর ট্যাট। প্রথমে এলো কড়া আদেশ, জরিমানা দিলেন, তারপর বড় বড় মোটা মোটা গড়ান কাঠ দিয়ে যানবাজারের বাড়ি থেকে বাবুঘাট পর্যন্ত তিনি, যেহেতু তাকে জরিমানাটা দিতে হয়েছিল, তিনি কি করলেন পুরোটা বেড়া দিয়ে আটকে দিলেন। এবার কি হবে, ইংরেজরা যাবে কোন রাস্তা দিয়ে, যোগাযোগ তো বন্ধ করে দিয়েছে। প্রথমে এলো কড়া আদেশ যে রাস্তা খুলে দাও, ইংরেজরা বলছে, তখন বলছে জায়গাটা তো আমাদের, তো রাস্তা তো আমরা দিয়ে রাখবো, বেড়া দিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে, তবে আমার রাস্তা যদি সরকারের প্রয়োজন হয় আমাকে উচিত মূল্য দিলে রাস্তা খুলে দেব, নচেত নয়। তাহলে দেখেছো ইংরেজদের বিরুদ্ধে কিভাবে, আর ওরাও তো আইনত ব্যাপারটাতে কিছু বলতেও পারছে না, স্বাভাবিক বিষয়। তার ফলে সরকার আর হম্বি তম্বি করতে পারলো না, অবশেষে সরকার আলটিমেটলি এই রানী রাসমণিকে সমীহ করতে শুরু করলো যে এই মহিলার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়, এই মহিলার সঙ্গে পেরে ওঠা সম্ভব নয়। আচ্ছা, দেখো এবার হলো 1857 সাল সিপাহী বিদ্রোহ, যাকে আমরা মহাবিদ্রোহ বলছি, সালগুলো গুরুত্বপূর্ণ। পলাশির যুদ্ধ মনে পড়ছে তো, তার 4 বছর আগে প্রীতিরামের জন্ম হয়েছিল, পলাশির যুদ্ধ 1757,
তার 4 বছর আগে 1753-তে জন্ম হয়েছিল, এবার আমরা পড়ছি 1857, আই মিন সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ, সালগুলো গুরুত্বপূর্ণ। প্রথম সিপাহী বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল এই বাংলা 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে, যেখানে সিপাহী মঙ্গল পাণ্ডে ওই তোমার কি বলে প্রত্যক্ষ যে কারণ ছিল, মনে করা হতো যে ওদের যে তোমার কি বলে বন্ধুকে, যেখানে বলা হতো যে শুয়োরের চর্বি মেশানো যে কার্তুজ মেশানো হয়েছিল, এবং এর ফলে ওখানে বিদ্রোহটা আরো বেশি ছড়িয়ে পড়ে। এই সময় অনেকে কোম্পানির কাগজ বিক্রি করে দিতে লাগলেন। 1857 মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আয়ু শেষ হয়ে এলো। সিপাহী বিদ্রোহতে ইংরেজ সরকার প্রচন্ড ধাক্কা খেয়েছিল 1858 থেকে, আর যাবতীয় দায়িত্ব এই কোম্পানির হাতে থাকলো না, সরাসরি মহারানীর কাছে দায়িত্ব চলে গেল, অর্থাৎ ডিরেক্টলি ইংরেজদের পার্লামেন্ট অর্থাৎ ইংলিশ পার্লামেন্ট লন্ডন থেকে ভারতের যাবতীয় শাসন কার্য শুরু করা মানে কাজ করা শুরু করলো এই সময়। সেটা হলো 1858, যেটাকে আমরা মহারানীর রাজ দরবার বলে থাকি আর কি, ঠিক আছে। অর্থাৎ এই সময়টা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল শেষ হলো। দেখো কোম্পানির আমল শেষ হলো বলে লেখা আছে, দেখো 1858 সাল মহারানী ভিক্টোরিয়া যিনি ভারতবর্ষের শাসনভার দখল করলেন। ব্রিটিশ রাজত্ব সরাসরি ব্রিটেন থেকে, ব্রিটেনের পার্লামেন্ট থেকে এখানে যাবতীয় তোমার কি বলে আইন, যাবতীয় যা কিছু সবকিছু শুরু হলো। সেনা ব্যারাক ছিল রানীমার বাড়ির কাছে ফ্রি স্কুল স্ট্রিটে, যেখানে সেনারা থাকতো, এবং এই সময় বেশিরভাগ সেনারাই ছিল অশিক্ষিত, দুর্ধর্ষ, অবাধ, এবং তাদের একজন করে অধিনায়ক ছিল। এই মাতাল অবস্থায় প্রকাশ্য রাজলোকে মানুষের উপর এরা অত্যাচার করত, ঠিক আছে। এই মাতাল সৈন্যরা একদিন রানীমার বাড়ির সামনে এক নিরীহ পথচারীর উপর বল প্রয়োগ করেছিল। রানী রাসমণির দারোয়ানটা বাধা দেয়, কিন্তু তারা তখন জোর করে রানীমার প্রাসাদে ঢোকার চেষ্টা করল। দারোয়ানরা তাদের মেরে তাড়িয়ে দেয়, একজন গোড়া সৈন্যের মাথাও ফাটে। এরপর তারা তো কমবার মানে কমে যাওয়ার পাত্র নয়, তারা 50-60 জন উন্মত্ত সেনাকে, মানে সবাই ড্রিঙ্ক করে থাকতো, তাদেরকে নিয়ে এলো আর কি, ঠিক আছে। ফলে রানী রাসমণি দেবী তখন বাড়ির পিছনের দরজা দিয়ে মেয়েদের, তখন তো স্বাভাবিকভাবে মেয়েদের তো এইভাবে রাখতো না, গোড়া সৈন্যরা খুব একটা ভালো ছিল না। একটা জিনিস ছিল তখন, কি বলতো, একটা শব্দ ছিল মেলোচ্ছ, মানে ইংরেজরা গোড়া সৈন্যরা যদি কোনো কারণে ছুঁয়ে দেয় মেয়েদের, তাহলে তাকে আর তো মানে সেখানে একরকম স্নান করিয়েই তোলা হবে, এরকম ব্যাপার, মেলোচ্ছ যার বলতো ওদেরকে। তো যাই হোক, তো সবাইকে ওই মান্না বাবুর বাড়িতে পাঠিয়ে দিল, মানে ওদের যেটা হচ্ছে তোমার রানী রাসমণির যেটা হচ্ছে শ্বশুরের শ্বশুর বাড়ি, ঠিক আছে। এইবার নিজে ধরলেন মূর্তি, তিনি তো খুবই সাহসী ছিলেন, ফলে তিনি কি করলেন, তরোয়াল ধরলেন এবং আচ্ছা, এখানে দেখো বিশ্বস্ত তার একজন ভৃত্য গোবিন্দের কোমরে তলোয়ারের কোপ মেরেছে, বাড়ির পোষা পাখিগুলোকে টুকরো টুকরো করে দিয়েছে কেটে। এই অবস্থায় রানী রাসমণি তরোয়ালের আঘাতে তিনি তরোয়াল চালাতে শুরু করলেন, ঠিক আছে। এবং পরবর্তীকালে রাত 10টা নাগাদ জামাতা মথুরা মোহন বাড়ি ফিরলেই ভয়ঙ্কর কাণ্ড দেখে কলিঙ্গ বাজারে পুলিশ ইন্সপেক্টরদেরকে সঙ্গে নিয়ে গোড়াদের ওই সেই ডেরায় গিয়ে পৌঁছলেন। তারপর রানী রাসমণি তাদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করেছিলেন, বা এই ধরনের ঘটনাগুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি জনকল্যাণমূলক যে কাজগুলো করেছিলেন সেগুলো গুরুত্বপূর্ণ। দেখো, সুবর্ণরেখা নদীর পরপার থেকে প্রত্যেকটাকে, এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ, এখানে দাগ দাও, সুবর্ণরেখা নদীর পরপার থেকে বহু অর্থ ব্যয়ে তীর্থযাত্রীদের জন্য তিনি কি করেছিলেন, পুরী পর্যন্ত প্রশস্ত করেছিলেন রাস্তা। কোনা গ্রামে স্নানাঘাট নির্মাণ করেছিলেন। আচ্ছা,
আচ্ছা, স্নানাঘাট নির্মাণ করলেন। নিমতলা মহা শ্মশানে গঙ্গা যাত্রীদের জন্য বহু টাকায় প্রাসাদ তুল্য ঘাট নির্মাণ করলেন। আরো অনেক ঘাট, কালীঘাটের আদি গঙ্গায় বাবুগঞ্জ টোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন। বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন, বিভিন্ন কলেজে অর্থ সাহায্য। এই লাইনটাতে দাগ দাও। কি কি কাজ করেছে কাজগুলো দেখো। যেটা পুরী পর্যন্ত প্রশস্ত পথ তৈরি করেছে, স্নানাঘাট নির্মাণ করেছে, আচ্ছা নিমতলা মহাশ্মশান এখন যেখানে, সেখানে ঘাট নির্মাণ করে দিয়েছে। কালীঘাটের যে আদি গঙ্গা সেখানে, একটা মিনিট একটু হোল্ড করো তো। আদি গঙ্গায় যেখানে বাবুগঞ্জ টোনার খাল খনন করিয়ে তারপর বেলিয়াঘাটা ভবানীপুরে বাজার স্থাপন করেছে, বিভিন্ন কলেজে অর্থ সাহায্য করেছে। এই জায়গাগুলো টোনার খাল খনন করিয়ে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ স্থাপন করেছে, সংযোগ সাধন করেছে। এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা দেখো, সরি, শোনা যাচ্ছে তো? আমি তো তোমার কি বলে বকেই যাচ্ছি একা একা। যাই হোক, এটা তোমার কি বলে এটা করবে। আর এরপরে হচ্ছে, এরপর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ দক্ষিণেশ্বরের কালী মন্দির। 1847 সাল তিনি এই সময় তোমার কি বলে স্বপ্নাদেশ পেলেন, কাশিতে যাচ্ছিলেন সেই সময়, যে তিনি গঙ্গার তীরে আমার পুজো নেবেন। মানে তার আর কাশিতে মানে বারাণসী যাওয়ার কথা ছিল সেই সময়। সব থেকে 25টা বজরা সুসজ্জিত করেছিলেন তিনি। মায়ের কাছ থেকে তোমার কি বলে স্বপ্নাদেশে তাকে দেখলেন যে তখন বঙ্গদেশে ঘোর দুর্ভিক্ষ মহামারী, রানীমার আদেশে বজরায় যাবতীয় মজুদ সমস্ত খাদ্যদ্রব্য মানে সব নিয়ে তিনি যাচ্ছিলেন, তিনি সবার মধ্যে বিতরণ করে দিলেন। যে একজন মা বলল, মানে মা এটাই বলেছিল যে যে যেখানে বাংলায় এইরকম অবস্থা, তুই কি না তোমার কি বলে করে দিচ্ছিস সমস্ত আহ সমস্ত কিছু তুই, আহ মানে তুই এত কিছু নিয়ে তুই বাইরে যাচ্ছিস, এটাই আর কি বলেছিল, ঠিক আছে। এই অবস্থায় তুই সবকিছু নিয়ে এরকম ভাবে বাইরে যাচ্ছিস, এটাই বললো। আচ্ছা, এবার হচ্ছে যে এই সময় দেখা গেল এই যে জামাতা মথুরা মোহনকে তিনি স্থান নির্বাচন করতে দিলেন, যে এমন একটি স্থান যেখানে গঙ্গার ধার থাকবে, সেখানে তিনি এই দেবতার মানে দেবতার জন্য তিনি দেবালয় স্থাপন করবেন, এক কথায় মন্দির স্থাপন করবেন আর কি, ঠিক আছে। মন্দির স্থাপন করবেন এই কথা তো বললেন। তাহলে মন্দির কোথায় স্থাপন করা যাবে, সেটা হচ্ছে অবশ্যই যেটা তিনি ঠিক করেছিলেন, মন্দির তিনি কোথায় স্থাপন করবেন সেটা ঠিক করলেন, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারুদাগারের দক্ষিণে কলকাতা সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেমস হেস্টি সাহেবের দোতলা কুঠিবাড়ি সমেত 54.5 বিঘা জমি ছিল একটা।
এই জমিতে তিনি 42,500 টাকায় সেই সময় এই সম্পত্তি কিনেছিলেন। মানে দক্ষিণেশ্বর মন্দিরের সেই সময় প্রপার্টির দাম ছিল 42,500 টাকা। ওটা কার প্রপার্টি ছিল, টোটাল কত টাকা দাম ছিল, দুটো ইম্পর্টেন্ট, দাগ দিয়ে রাখো, পড়তে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বারুদাগারের দক্ষিণে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি, সুপ্রিম কোর্টের আজকালকার দিনে আমরা যেটা প্রধান বিচারপতি বলে থাকি যেমন, অথবা ধরো অ্যাটর্নিটি প্রধান বিচারপতি নন, তিনি হচ্ছেন মানে সেই সময় দেশের যিনি আইন, আজকে এখনকার কনটেক্সটে যেটা অ্যাটর্নি জেনারেল বা সলিসিটার জেনারেল যেগুলো হয়, সেরকমই একটা পদ, ঠিক আছে। তার ওই 54 বিঘা জমি ছিল, তার জমিটা তিনি কিনলেন। এছাড়াও অনেকটা জমি ছিল, একদিকে কাশীনাথ চৌধুরীদের জমি, এই সমস্ত ওরা ছোটখাটো ছিল তো মোটামুটি ভাবে সবাই দিয়ে দিয়েছিল। নাম ছিল সাহেবান বাগিচায় পুরোটা, সব থেকে ওনার জমিটাই বেশি ছিল। তো তিনি কুঠি বাড়িতে বাস করতেন, তার ইচ্ছা ছিল তিনি কি করবেন, চটকল করবেন ওখানে, ঠিক আছে। কলের যন্ত্রপাতিও কিনেছিলেন, কিন্তু বিলেত যাওয়ার সময় তার জাহাজেই তার মৃত্যু হলো। এই জেমস হেস্টি তার অ্যাটর্নি, রানীমা তার কাছ থেকেই সম্পত্তি কিনলেন। তার এই সম্পত্তির মধ্যে অনেক কিছু ছিল, কবরডাঙ্গা, গাজী পীরের স্থান, পুষ্করিণী, আমবাগান, সবই ঢুকে গেল রানীমার সম্পত্তির মধ্যে। আচ্ছা, এবার হচ্ছে 1847 সাল 6ই সেপ্টেম্বর, যেখানে মন্দির নির্মাণের জন্য নামকরা বিলিতি ঠিকাদারি সংস্থা ম্যাকিন্টস অ্যান্ড বার্ন, এই যে এই সংস্থা, যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকের এই তোমার দক্ষিণেশ্বর মন্দিরের তোমার কি বলে নির্মাণ কার্য শেষ করার জন্য। নির্মাণ কার্য শুরু হয় কবে আর শেষ হয় কবে, কবে কেনা হয়েছিল, সালগুলো গুরুত্বপূর্ণ, কোন কোম্পানির হাতে দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ। দেখতেই পাচ্ছ কত বড় এই পিসটা, এত প্রশ্ন এখানে। এই অনুষ্ঠানে সমগ্র নবদ্বীপ, ভট্টপল্লী, মুলাজোড়, নোয়াখালী, বিক্রমপুর, চট্টগ্রাম, কোনো জায়গা তিনি বাদ রাখেননি। কাশী, পুরী, পুনা, মাদ্রাজ, কনৌজ, মিথিলা, সব জায়গা থেকে তিনি ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছিলেন। এবার সবাই বলল যে দেবী তো, রানী রাসমণি তো ব্রাহ্মণ ছিলেন না, তাই তো তিনি তো কখনোই ঠাকুরকে ভোগ দিতে পারবেন না, হিন্দু শাস্ত্রের এটাই ফরম্যান। তো রানী মাতা এই বিধানকে মানবেন কেন, তিনি বলেছেন যে তিনি তো তোমার কি বলে বরটা তো তিনি, মানে তিনি তো ঠাকুরকে দেখেছিলেন, ঈশ্বরকে তো তিনিই দেখেছিলেন। তাই জন্য আলটিমেটলি তোমার কি বলে এই সময় এলেন, তার যে প্রধান পুরোহিত ছিলেন তিনি হচ্ছেন রামকুমার চট্টোপাধ্যায়, মানে রামকৃষ্ণ দেবের দাদা ছিলেন, ঠিক আছে। দেখো লেখাই আছে শ্রীরামকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা। পরবর্তীকালে এই রামকুমারী দেবীকে অন্নভোগ নিবেদন করলেন। তিনি তো ব্রাহ্মণ ছিলেন এবং পরবর্তী আর পরে তোমার প্রধান তোমার কি বলে পুরোহিত হিসাবে রামকৃষ্ণ এলো। এই সময় প্রথম রামকৃষ্ণ এলেন দাদার সঙ্গে, এই মন্দির প্রতিষ্ঠা হবে এবং এখানেই দেখা হচ্ছে রামকৃষ্ণের সঙ্গে রানী রাসমণির। বিভিন্ন রকম কালী কীর্তন, ভাগবত পাঠ, যাত্রা, এগুলো মানে মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য শুরু হয়েছিল, যা হয়। এখানে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণের সেই যুগান্তকারী সাধনা, যত মত তত পথ। এখান থেকে তিনি ভেবেছিলেন যে বিভিন্ন ধর্মের তিনি ধর্মকে তিনি তাদেরকে নিয়ে তিনি মানে বিভিন্ন, এক কথায় তিনি শ্রীরামকৃষ্ণ এই দক্ষিণেশ্বর থেকেই তার বিভিন্ন ধর্মের প্রতি তার যে সাধনা সেটাই দেখবেন তিনি ঠিক করেছিলেন, কিন্তু যুগাবতার ছিলেন, ঠিক আছে। নিজের এই যুগের এই সময়টার অবতার ছিলেন তিনি। দক্ষিণেশ্বরে মা কালী, রানী রাসমণি, মথুরা মোহন এবং শ্রীরামকৃষ্ণ, এই চারজনের একটা অদ্ভুত সংযোগ তৈরি হলো এই সময়টা। এবং রানীর শেষ জীবনীকার যিনি শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র সেন লিখেছিলেন যে দক্ষিণেশ্বর নিত্য তীর্থ, ব্যক্ত তীর্থ, শুধু ভারতের নয় জগতের মহাতীর্থে পরিণত হয়েছে। লোকমাতা শ্রী শ্রী রানী রাসমণি ও শ্রীরামকৃষ্ণ দেবের আবির্ভাব
যুগান্তকারী ব্যাপার। রানীমা বিশ্ব জননী জগদম্বা, ঠিক আছে। এটা গেল, এখানে আর তেমন কিছু নেই। যেটা হচ্ছে যে পরবর্তীতে আমরা দেখছি এগুলোর মধ্যে তেমন খুব একটা কিছু গুরুত্বপূর্ণ ছিল না। হ্যাঁ, রানী রাসমণি কবে মারা গিয়েছিলেন সেটা গুরুত্বপূর্ণ। দক্ষিণেশ্বর রইলেন মা ভবতারিণী তার শ্রীরাম কৃষ্ণকে নিয়ে। রইল রূপর রথ, সবই হবে যেমন হতো দোল দুর্গোৎসব, থাকবেন না রানী রাসমণি। 1861 সাল 19 ফেব্রুয়ারি, 1267 বঙ্গাব্দ 9 ফাল্গুন, কালীঘাটের বাগান বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, কালীঘাটে মারা গিয়েছিলেন, ঠিক আছে। যেখানে তার নামে একটা শিলমোহর ছিল, এই যে রাসমণি দাসী, দেখো কালীপদ অভিলাষী শ্রী রাসমণি দাসী এই নামে। এই হচ্ছে লেখকের দেখো, এই হচ্ছে লেখকের তোমার কি বলে পুরো হিস্ট্রিটা। এই হলো পুরো ঘটনাটা, ঠিক আছে। অনেকটা বড় এটা, ভালো করে পড়বে প্রশ্নগুলো, এখানে হিস্ট্রিটা, এখানে তো সংক্ষেপে এই পার্টটা করা আছে, প্রশ্নগুলো দিয়েছি বেশ কিছু। এইভাবে কিন্তু প্রত্যেকটা জায়গায় পড়তে হবে, ঠিক আছে। প্রশ্নগুলো না পড়লে কিন্তু হবে না। এটা হলো, এবারে ওই কবিতাগুলো বলে দিই। বিষ্ণুদেব, আচ্ছা বিষ্ণুদের এবারে কিন্তু তোমার কি বলে লাইন তুলে প্রশ্ন এসেছিল, মানে ওই এমনিতে তো বিষ্ণুদের জন্ম, ঠিক আছে, জন্মস্থান, ওনার যে বিখ্যাত কবিতাগুলো আছে, বিখ্যাত কবিতার লাইন তুলে এবারে কিন্তু প্রশ্ন এসেছে, ওকে। যেখান থেকে ওই চোরাবালির বোধহয় একটা লাইন ছিল, চোরাবালির লাইন ছিল বিষ্ণুদের। আচ্ছা, এই বিষ্ণুদে মোটামুটি ভাবে বুদ্ধদেব বসু, সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত ভট্টাচার্য, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, জীবনানন্দ দাশ, এই সমসাময়িক কবিদের মধ্যেই অন্যতম, ঠিক আছে। এই সমসাময়িক কবিদের মধ্যে বিষ্ণুদে ছিলেন অন্যতম। তিনি টি.এস. এলিয়টের দ্বারা খুবই প্রভাবিত ছিলেন, একজন ইংরেজ কবি টি.এস. এলিয়ট। তোমরা জানো, তোমরা তোমাদের যে ইংরাজি সাহিত্য যেটা আছে, বিদেশি সাহিত্য, সেখানে কিন্তু আমি তোমাদেরকে এটা পড়িয়েছিলাম, টি.এস. এলিয়ট তোমাদের সাবজেক্টে রয়েছে সেটা।
ওকে, তিনি খুবই প্রভাবিত ছিলেন। বিষ্ণুদের প্রথম কাব্যগ্রন্থই ছিল উর্বশী এবং আর্টেমিস 1932। তার অন্যান্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে ছিল তোমার চোরাবালি ছিল 1938, তারপরে তোমার কি বলে পূর্বলেখ যেটা হচ্ছে 1941, সাত ভাই চম্পা। আচ্ছা আচ্ছা, এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও। এখানে হচ্ছে চোরাবালি, চোরাবালিটা তো লেখাই আছে, চোরাবালি 37-38 এটাই মনে করা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পূর্বলেখ, পূর্বলেখ হচ্ছে 1941। তারপরে হচ্ছে সাত ভাই চম্পা। সাত ভাই চম্পা থেকে মনে পড়ছে তোমাদের কিন্তু কবিতা আছে, ওকে, তোমাদের টেক্সটে রয়েছে 1945। তারপরে হচ্ছে সন্দীপের চর, সন্দীপের চর হচ্ছে 1947। তারপর হচ্ছে অন্নিষ্ট, অন্নিষ্ট হচ্ছে 1950। তারপর হচ্ছে নাম রেখেছি কোমল গান্ধার, উনিশশো তিপ্পান্ন। তুমি শুধু 25শে বৈশাখ, তুমি শুধু 25শে বৈশাখ হচ্ছে 1958। এগুলো ওনার তোমার কি বলে কাব্যগ্রন্থ, ঠিক আছে। স্মৃতি সত্তা ভবিষ্যৎ, আচ্ছা। এছাড়া হচ্ছে উত্তরে থাকো মৌন, স্মৃতি সত্তা ভবিষ্যৎ হচ্ছে 63, 1963। উত্তরে থাকো মৌন হচ্ছে 1977। আমার হৃদয়ে বাঁচো, আমার হৃদয়ে বাঁচো হচ্ছে 1981। বিষ্ণুদের কবি মানুষের একটা প্রতিনিধি স্থানীয় কবিতা, তার একদম জীবনের একটা প্রতিনিধি স্থানীয় যে কবিতা বলা যায় যেটাকে, সেটা হচ্ছে কিছুই নয়, সেটা হচ্ছে ঘোর সওয়ার, ঠিক আছে। ঘোর সওয়ার হচ্ছে তার একটি প্রতিনিধি স্থানীয় কবিতা। বিষ্ণুদের লেখা হলো ঘোর সওয়ার, খুব নাম করা এটা কবিতাটা, ঘোর সওয়ার। আচ্ছা, তার লেখার মধ্যে মার্কসীয় দর্শন দেখা যায়। আমি একদিন বলেছিলাম যে মার্কসিস্টদের কথা, ওদের কি মানে আর কি তত্ত্বটা কি, সেটা লেনিনবাদ যেটাকে আমরা বলি। চোরাবালি কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা হচ্ছে টপ্পা আর ঠুংরি।
সুন্দরী, ঠিক আছে। যেমন ওই রন্ধ্রহীন আর্তনাদে এ আধার হেভিসের মতো হৃদয়ে ধরেছে চেপে, এইটা হলো ওফেলিয়া। ওফেলিয়া নামক একটি কবিতা থেকে অংশ, যেটা চোরাবালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই ধরনেরই তোমাদের কবিতা এবারে দিয়ে দিয়েছি, কবিতার লাইন তুলে, ঠিক আছে। ইয়েতে তোমার কি বলে, আরে মাদ্রাসা সার্ভিস কমিশন। যেমন আমারও অন্নিষ্ট তাই, এটা অন্নিষ্টর কবিতা, ঠিক আছে, অন্নিষ্টর কবিতা। তারপরে হচ্ছে বন্ধন নয় বিশ্বব্যাপ্তি তোমার টানে, ভাবি সমাজের অজেয় ইশারা তোমার গানে, এটা হলো সাত ভাই চম্পা থেকে নেওয়া হয়েছে। তারপরে হলো পঞ্চস্বরে দগ্ধ করে করেছো একই সন্ন্যাসী, বিশ্বময় চলেছে তার ভোজ, এটা হচ্ছে চোরাবালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। এইটা, এই লাইনটা চোরাবালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তাহলে কোন ইংরেজ কবির তোমার প্রভাব পড়েছে, সেটা হলো টি.এস. এলিয়ট। আচ্ছা, তার লেখা অনুবাদ, অনুবাদমূলক কবিতাগুলোর মধ্যে হচ্ছে মাও সেতুং, মাও সেতুং এর কবিতা, এগুলো হলো অনুবাদমূলক। মাও সেতুং এর কবিতা, এটা হচ্ছে 1958। আর আরেকটা হলো এলিয়টের কবিতা, যেটা 1953। আর একটা হলো তুমি রবে কি বিদেশিনী। নাইনটিন এইটটি সিক্সে। আর একটা হলো এলিয়টের কবিতা, যেটা 1953-তে। সেটা এখানে লিখবো না, গুলিয়ে যেতে পারে। একটু ধরো তো, 1 মিনিট একটু। আচ্ছা, এলিয়টের কবিতা এটা গেল তো। আর মোটামুটি ভাবে এটা ওনার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো করলেই হবে, ঠিক আছে। বিষ্ণুদের এগুলো ছাড়া আর তেমন খুব একটা গুরুত্বপূর্ণ নেই। এরকম ভাবে তোমাদের কোয়েশ্চেন এসছে, ওই কাব্যগ্রন্থের নামগুলো, সালগুলো, কবিতা কাব্যগ্রন্থের সালগুলো, এগুলো পড়তেই হবে, আমার কিচ্ছু করার নেই, সাল মনে রাখতেই হবে, ঠিক আছে। তার মধ্যে আমি বলে দিচ্ছি যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ: সাত ভাই চম্পা, উর্বশী আর্টেমিস, চোরাবালি, নাম রেখেছি কোমল গান্ধার, স্মৃতি সত্তা ভবিষ্যৎ, এই কটাই মনে রাখো, তাহলেই হবে। আর তুমি না, ঠিক আছে, এই কটা মনে রাখলেই হবে, ঠিক আছে। আর কতই বা চাপ বাড়াই, প্রশ্ন তো দেখছো কোনো ঠিক, একে তো পরীক্ষার ঠিক ঠিকানা নেই। 14 বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে, তোমরা কেউ দিচ্ছ? তোমাদের থাকার কথা না।
14 বছর আগে যারা দিয়েছে পরীক্ষাটা তাদের এখনকার বয়স আমি যদি ধরেও নিই 40-এর সবার উপরে, এবং বলেও দিচ্ছে যে রিটেনে তারাই পাশ করবে যাদের বয়স সব থেকে বেশি হবে। ভেবে দেখো কি অবস্থা। ম্যাম ফর্ম ফিল আপ ওটা প্রিলিমিনারি হয়ে গেছে, প্রিলিমিনারি হয়ে গেছে 30 নম্বরের। এবারে এটা রিটেন এক্সাম হবে অনলি 15 মার্কসের, 15 নম্বরের, ঠিক আছে? 15 নম্বরের পরীক্ষা হবে, তার মধ্যে বলছে যে দুটো সাবজেক্ট অনলি, ম্যাথস আর ইংলিশ। বলছে যে তোমার কি বলে এই পরীক্ষাটার জন্য যা কল করেছিল তার মধ্যে 24,000 জন পরীক্ষা দিয়েছিল সেই সময়, ওই 2010 সালে। এতদিন ধরে পরীক্ষা হয়নি, এখন দেখা যাচ্ছে 73,000 জন পরীক্ষা দেয়নি। তাহলে কতজনকে কল করেছিল এটা ভাবো। আর তখন কিভাবে কল হতো বলো তো, ওই যে তোমার কি বলে ইয়ে দিয়ে গ্রুপ ডি তো এটা, তখন এসব ফর্ম টর্ম এরকম ভাবে ফিল আপ হতো না। তোমার ওই যে যারা ওই এক্সচেঞ্জে যাদের কল থাকতো ওদেরকে তোমার ফর্ম পাঠাতো, ওরা ওইভাবেই ফিল আপ করতো এক্সচেঞ্জ কলের মাধ্যমে। এবার তার মধ্যে থেকে ফিল আপ করেছে, সেটা এখন বেড়ে 73,000, বলছে 73,000 জন পরীক্ষাই দেয়নি রিটেন এক্সামটা। ওই 73,000 জন পরীক্ষা এই তোমার কি বলে 1 তারিখে ফেলেছে, 1 সেপ্টেম্বর। ওই 73,000 জনের মধ্যে তোমাদের মনে হয় যে সবার বয়স 40-এর ওপরে হয়ে গেছে? একজন তো বলছে 49 বছর বয়স, সে আর কি গভর্নমেন্ট জব করতে যাবে বলো তো? সে কি পাগল? তার তো মোটামুটি ভাবে যা করার করা হয়ে গেছে। ক টাকাই বা ওকে দেবে এখন ঢুকলে? মোটে মেরে কুটে হয়তো তোমার কত 15 স্টার্টিং লেভেল এরকমই দেবে, 15-20 দেবে। 11 বছরের চাকরি জীবন হবে যদি করে, যদি। তো বেশিরভাগটাই ওই সব 42, 43, 45, 50 এরকম কোটায়। এই যে। আচ্ছা গেল, এবার হলো পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়। সুভাষ মুখোপাধ্যায় 1919 সালে জন্মগ্রহণ করেন নদিয়ার কৃষ্ণনগরে। মামার বাড়িতে ওনার জন্ম ছিল, বাবা ছিলেন ক্ষিতীশ চন্দ্র মুখোপাধ্যায়, মা ছিলেন যামিনী দেবী, ঠিক আছে? ক্ষিতীশ চন্দ্র মুখোপাধ্যায় মা, এই সরি বাবা, মা হচ্ছে যামিনী দেবী। ওকে। তো কবি ছোট থেকেই মানে যবে থেকে তিনি কলেজ জীবনে যান তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ম্যাট্রিক পাশ করবার পর থেকে তিনি তোমার কি বলে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হয়ে পড়েন। এই সময় তিনি জেলও কেটেছেন। 1948-এ তিনি মার্কসিস্ট কমিউনিস্ট পার্টিতে যুক্ত হন। 1950 খ্রিস্টাব্দে তিনি যে মানে কারারুদ্ধ হয়েছিলেন, তো সেই বছরই তিনি বেরিয়েছিলেন। তার পারিবারিক অবস্থা একদমই ভালো ছিল না, খুবই আর্থিক দুরাবস্থা ছিল, ঠিক আছে? এই সময় পরিচয় পত্রিকার তিনি সম্পাদনার দায়িত্ব নেন। আচ্ছা, তো এই সময় দেখা গেল যে ওই বছরই গীতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বিবাহ হয়, ঠিক আছে? এবং পরবর্তীতে তিনি আবার একবার জেল খেটেছিলেন সামান্য কয়েকদিনের জন্য, এবং 1981 সালে তিনি এই মার্কসিস্ট মানে বামপন্থী পদ থেকে তিনি অবসর গ্রহণ করেন। তো ওনার লেখা এই হচ্ছে লেখকের মানে কবির আর কি প্রথম পর্যায়ের জীবন। 1964-তে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন। প্রথম লেখা প্রকাশিত হয় 1933-34-তে। পদাতিক তার সব থেকে নামকরা কাব্যগ্রন্থ।
প্রথম কাব্য বলা যেতে পারে পদাতিক। আচ্ছা, এক্ষেত্রে পদাতিক, অগ্নিকোণ, চিরকুট, ফুল ফুটুক, কাল মধুমাস, এই সালগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? যেগুলো যেগুলো আমি বলে দিচ্ছি, পদাতিক, অগ্নিকোণ, ফুল চিরকুট, তারপরে হচ্ছে ফুল ফুটুক, আচ্ছা, বাঘ ডেকেছিল, এটা তোমাদের আছে, তোমাদের কাব্য মানে টেক্সচুয়াল কবিতা, ঠিক আছে? কাল মধুমাস, ব্যাস এই কটা, এই কটা সাল মনে রাখলেই হবে, ঠিক আছে? তার বিখ্যাত কবিতা ছিল যে প্রিয় ফুল খেলবার দিন নয় অদ্য, ধ্বংসের মুখোমুখি আমরা, চোখে আর স্বপ্নের নেই নীল মদ্য, কাঠ ফাটা রোদ সেকে চামড়া, ঠিক আছে? তোমাদের যদি পিএসসির পরীক্ষাটা হয় তখন বলে দেবো, ঠিক আছে? পিএসসির যদি পরীক্ষাটা হয় তাহলে ওখানে আছে সুভাষ মুখোপাধ্যায় প্রথম 5টা কবিতা, পদাতিকেরই বোধহয় রয়েছে, আর সুভাষ মুখোপাধ্যায় শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের প্রথম 5টা রয়েছে, তাই। তো পদাতিক কাব্যগ্রন্থের জন্য তিনি সব থেকে বিখ্যাত। আর সুভাষ মুখোপাধ্যায়ের আরেকটা বিষয় হচ্ছে, তিনি মূলত যেহেতু তোমার কমিউনিস্ট ছিলেন, তাই জীবনটাকে তিনি অন্যভাবে, মানে বাস্তব জীবনের উপর পা রেখে, সেই সময় যে মন্বন্তর চলছে, তিনি তার যে কবিতাগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে যেখানে তিনি বলছেন ময়দানে চলো, জবাব চাই, মানে একটা প্রতিবাদ, প্রতিরোধ। এক কথায় বলতে গেলে আমরা আমাদের চারপাশে আজকে যে সমস্যাটা, যে অশান্ত দিনটা দেখছি, সেই সময় সেই অশান্ত সময়টাই ছিল, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখছেন, ঠিক আছে? তার পরিপ্রেক্ষিতে কবি সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখছেন। জনযুদ্ধের গান, সবই স্লোগান মুখর কবিতা বলা যেতে পারে, কবির সবটুকুই স্লোগান মুখর কবিতা বলা যেতে পারে সুভাষ মুখোপাধ্যায়ের, ঠিক আছে? পদাতিক ওনার সব থেকে গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। পদাতিক ওনার 21 বছর বয়সে প্রকাশিত হয়, পদাতিক হচ্ছে 21 বছর বয়সে তিনি লেখেন পদাতিক, ঠিক আছে? আচ্ছা, ওনাকে মিছিলের মুখ কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, পদাতিক কবি বলা হতো ওনাকে, এটা খেয়াল রাখবে। আচ্ছা, যত দূরে যাই, এই যে যত দূরে যাই একটা কাব্যগ্রন্থ আছে, দেখো 1962-তে লেখা। এই কাব্যগ্রন্থের একটি বিখ্যাত কবিতা ওনার লেখা, সেটা হচ্ছে মেজাজি, মেজাজি, ঠিক আছে? চিরকুটের স্ট্রাইক স্ট্রাইক, এই কবিতাটাও খুব গুরুত্বপূর্ণ। দেখো সমস্ত কবিতাতেই আমরা দেখছি যে তার তোমার কি বলে, সমস্ত কবিতার মধ্যেই আমরা দেখছি তার এই ধরনের বিদ্রোহ বা প্রতিবাদ বা মিছিল, এই ধরনের, যেহেতু তিনি রাজনীতির সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন, তো এগুলো আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1964 সালে। 1992-তে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পেয়েছিলেন 1964-তে, 1964। 1992 জ্ঞানপীঠ। তার লেখার যদি দুটো বৈশিষ্ট্য বলি, তো একটা হচ্ছে তিনি তিনি তার চারপাশের দেখা, আমাদের যে লৌকিক সমাজ, যে লৌকিক জগৎ, সেখান থেকে তিনি কি করেছিলেন, প্রচলিত শব্দগুলোকে তার কবিতার মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন, প্রচলিত জগতের শব্দ নিয়ে তিনি কবিতায় অন্তর্ভুক্ত করেন। আর একটা হলো যেটা হচ্ছে ক্রিয়াপদের সম্পূর্ণ ব্যবহার করেছেন, তার কবিতায় ক্রিয়াপদের ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে ওনার কবিতার দুটো বৈশিষ্ট্য যদি বলি, ক্রিয়াপদের ব্যবহার তিনি করেন 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে লৌকিক জগৎ থেকে শব্দ নিয়েছিলেন।
তাকে চিরচলিষ্ণু কবিও বলা হয়। কোন কবিকে চিরচলিষ্ণু কবি বলা হয়? তো সেটাও হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। ঠিক আছে, চিরচলিষ্ণু কবিও বলা হয়ে থাকে। বিদ্রোহ তার কবিতার একটা অন্যতম বিষয়। ঠিক আছে, বিদ্রোহ তার কবিতার একটি অন্যতম বিষয়। তার এই কাব্যগ্রন্থের নামানুযায়ী একটি ট্রেনের নাম আছে যেটা উত্তরবঙ্গে যায়, পদাতিক এক্সপ্রেস। ঠিক আছে, তার এই কাব্যগ্রন্থের নাম অনুযায়ী একটা ট্রেনের নাম রয়েছে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তিনি কাব্যগ্রন্থের অনুবাদ করেছিলেন। দুটি কাব্যগ্রন্থের তিনি অনুবাদ করেছিলেন, যার মধ্যে একটা হলো হাফিজের কবিতা, তার অনুদিত কাব্যগ্রন্থ। অনুদিত কাব্য, একটা হলো হাফিজের কবিতা, সরি, একটা হচ্ছে হাফিজের কবিতা, আর একটা হচ্ছে নাজিম হিকমতের কবিতা। ওকে, নাজিম হিকমতের কবিতা। আচ্ছা, ব্যাস এই অবধি হচ্ছে ওনার ওনার সম্পর্কে বলার মতো বিষয়। আর একটা হলো শক্তি চট্টোপাধ্যায়। আর একটা হচ্ছে শক্তি চট্টোপাধ্যায়, ওনার একটা সমালোচনামূলক, শক্তি চট্টোপাধ্যায়, আচ্ছা, ওনার 1933-এ জন্ম। হে প্রেম হে নৈঃশব্দ, সাল মনে রাখতে হবে। ধর্মে আছো জিরাপেও আছো, যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। এই কটা নাম মনে রেখো। ওনার প্রথম কবিতা জোম, জোম যেটা কবিতা পত্রিকাতে প্রকাশিত হয়েছিল। ঠিক আছে, 1955-তে প্রথম মুদ্রিত প্রিন্টেড কবিতা। ওকে, এটা কিন্তু কবিতা, কাব্যগ্রন্থ নয়। আর কাব্যগ্রন্থ এই চারটে সাল মনে রাখবে, হে প্রেম হে নৈঃশব্দ, ধর্মে আছো জিরাফেও আছো, যেতে পারি কিন্তু কেন যাব, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। তার মধ্যে এই হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান তোমাদের কবিতা থেকে রয়েছে, তোমাদের টেক্সচুয়াল কবিতা থেকে রয়েছে। আচ্ছা, ওনার ছদ্মনামটা গুরুত্বপূর্ণ, রূপচাঁদ পক্ষী, ছদ্মনামটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখানে প্রচুর এমসিকিউ দিয়েছি এই টোটাল চ্যাপ্টারটার উপরে, চ্যাপ্টার একটুখানি দেখবে। ঠিক আছে, এমসিকিউ গুলো এবার এখনো শেষ করিনি বলা। যেটা বলার সেটা হচ্ছে যে শক্তি চট্টোপাধ্যায়ের সমালোচনামূলক কবিতা। সমালোচনামূলক কবিতা কোনটা? কবি ও কাঙাল হলো একটা, 2 নম্বর রয়েছে। আচ্ছা, ওনার আরেকটা ছদ্মনাম ছিল, সেটা হচ্ছে স্ফুলিঙ্গ সমাদ্দার। স্ফুলিঙ্গ সমাদ্দার। ঠিক আছে, ওনার উপন্যাস হচ্ছে কুয়োতলা। কুয়োতলা 1961।
1961। তিনি শক্তি চট্টোপাধ্যায় চতুর্দশপদী কবিতাবলী লিখেছেন। চতুর্দশপদী কবিতাবলী শুধুমাত্র মাইকেল মধুসূদনের নয়, কিন্তু ওনারও আছে, যেটা 1970-এ লেখা। তিনি এটা কাকে উৎসর্গ করেছেন? উৎসর্গ করেছেন মাইকেল মধুসূদনকে। ঠিক আছে, 1970 সালটা দেখে নেবে কি বলছে পরীক্ষায়। যেই দেখলে চতুর্দশপদী কবিতা বলি আর সাথেই থাকলো মাইকেল, তো সাথে সাথে মাইকেল বসিয়ে দিলে এমনটা যেন না হয়। সালটা দেখে নেবে কি বলছে। মাইকেল মধুসূদনকে উৎসর্গ করেন। আচ্ছা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে তিনি একটি কবিতা উৎসর্গ করেছিলেন, সরি কাব্যগ্রন্থ, যেটা হচ্ছে জ্বলন্ত রুমাল। জ্বলন্ত রুমাল, এই যে কাব্যগ্রন্থ, এটা হচ্ছে তোমার 1975, 1975, যেটা তিনি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে উৎসর্গ করেছিলেন, যার বিখ্যাত কবিতা হচ্ছে তোমার দ্য নেকেড কিং, যেটা উলঙ্গ রাজা। শিশু তোর মানে একজন একটা শিশুর মুখ থেকে আমরা শুনতে পাচ্ছি যে দেখবে এখনকার পরিপ্রেক্ষিতে অনেকে বলছে যে রাজা তোর কাপড় কোথায়, এই কথা। ঠিক আছে, এই বিখ্যাত কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা। তো জ্বলন্ত রুমাল তিনি সেই বিখ্যাত কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে উৎসর্গ করেছিলেন, কবি শক্তি চট্টোপাধ্যায়, 1975 এর লেখা। ওনার লেখা অনুদিত কাব্য, শক্তি চট্টোপাধ্যায়ের অনুদিত কাব্য। অনুদিত কাব্য কি ছিল? ওমর খৈয়ামের রুবাই। ওমর খৈয়ামের রুবাই। ওমর খৈয়ামের রুবাই, এটা হচ্ছে 1969। ওমর খৈয়ামের রুবাই, 1969। তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন, তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তার যৌথ একটা কাব্যগ্রন্থ ছিল, একসঙ্গে তিনি লিখেছেন যৌথ কাব্যগ্রন্থ, যেটার নাম ছিল, এটা এখানে লিখে দিয়েছিলাম। আচ্ছা, যৌথ কাব্যগ্রন্থের নাম ছিল তিন তরঙ্গ, একসঙ্গে দুটো, আর একটা হলো যুগলবন্দি। একটা 1965-তে লেখা, একটা 1972-এ লেখা, একসাথে প্রকাশিত হয়, এই জন্য তিন তরঙ্গ আর যুগলবন্দি দুটো খুব গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ শক্তি চট্টোপাধ্যায়, যৌথ কাব্যগ্রন্থ বলা। আর ওনার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে হে প্রেম হে নৈঃশব্দ। হে প্রেম হে নৈঃশব্দ, এটা। কবি কৃত্তিবাস পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছিলেন। কৃত্তিবাস তোমার সুনীল গঙ্গোপাধ্যায়ের মানে আর কি, সুনীল গঙ্গোপাধ্যায় সম্পাদনা করতেন, এটা একটা পত্রিকা, কৃত্তিবাস পত্রিকা। ঠিক আছে, এই পত্রিকায় তিনি যোগদান করেন 1963-তে, 1963-তে। 1963-তে শক্তি চট্টোপাধ্যায় যোগদান করলেন এই কৃত্তিবাসের সঙ্গে। আচ্ছা, তিনি হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, খেয়াল রাখবে, তিনি হাংরি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি অবশ্য হাংরি আন্দোলন থেকে ছেড়ে দিয়ে চলে যান। তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন 1983-তে। 1983 সাহিত্য একাডেমি। আর একটা হচ্ছে 1975 আনন্দ পুরস্কার।
আচ্ছা, 1983 তে তিনি আনন্দ পুরস্কার পেয়েছিলেন। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি এর জন্য যেতে পারি কিন্তু কেন যাব, এই কাব্যগ্রন্থের জন্য। সাহিত্য একাডেমি তিনি এই কাব্যগ্রন্থের জন্য পেয়েছিলেন, যেতে পারি কিন্তু কেন যাব। ঠিক আছে, ব্যাস, আর কিছু বলার নেই। তাহলে আমাদের কাব্যগ্রন্থটা শেষ হয়ে গেল। কালকে ক্লাস নেব, কালকে প্রবন্ধটা ওই আমি তো এটা তো মোটামুটি হয়েছে, ওটা আমি রেকর্ডিং করে দেবো, তবে ওখানে ডিটেলসে বলে দেবো তোমার কি বলে বঙ্কিমচন্দ্র আর এটা। কালকে যেটা করাবো, কালকে হচ্ছে করাবো হলো, আজকে তো রানী রাসমণিটা বলে দিলাম, হারিয়ে যাওয়া কালি কলম কালকে পড়িয়ে দেবো, ভারতবাসীর আহার পড়িয়ে দেবো, পরশমণি আগের দিনকে পড়িয়ে দিয়েছি। প্রশ্নটা বাকি থাকলে দিয়ে দেবো। আচ্ছা, এই দুটো হোক, হারিয়ে যাওয়া কালি কলম আর ভারতবাসীর আহার, এই দুটো পড়ে তারপরে এ করাবো, তোমার কি বলে, ওদিকে হচ্ছে আমাদের বাকি আছে প্রবন্ধ সাহিত্য থেকে। আচ্ছা, রবীন্দ্রনাথ তোমাদের পড়িয়ে দিয়েছিলাম কি, রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়িয়েছিলাম? রবীন্দ্রনাথের প্রবন্ধ পড়ানো হয়েছিল? হয়নি? হয়নি ম্যাম মনে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরী কালকে পড়িয়ে দেবো। রবীন্দ্রনাথ আর প্রমথ চৌধুরী, আর ওদিকে হারিয়ে যাওয়া কালি কলম আর ভারতবাসীর আহার, এই চারটে কালকে পড়িয়ে দেবো। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত। ঠিক আছে, চলো।